ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সাফ জানালেন তথ্য উপদেষ্টা। বললেন, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতীয় মিডিয়া। ভবিষ্যৎ বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতি রাখবে না এবং তারা সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে। অনিয়ম করে ইউসিবিএল এর প্রায় ২,০০০ কোটি টাকা লোপাট, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুর্নীতি তদন্তে দুদককে বর্তমান পর্ষদের চিঠি। কনকনে ঠান্ডায় দুর্ভোগে উত্তরাঞ্চলের খেটে খাওয়া মানুষ, হাসপাতালগুলোতে রোগীর ভিড়, শৈত্যপ্রবাহের খবরে বেড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। আগামী ২ মাসের মধ্যে ৮ থেকে ১০টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের তদারকিটা আর বেশি হচ্ছে এখন, যে যাতে রোগী আসার সাথে সাথে আমরা সেই চিকিৎসা শুরু করতে পারি এবং যাতে রোগীটাকে রেগুলার মনিটর করতে পারি এবং ফলো আপ করতে পারি। শীতের শুরুতেই পর্যটকে মুখরিত রাঙামাটি, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে দর্শনীয় স্পটগুলোতে উপচে পড়া ভিড়, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ সবাই। রাঙামাটি যা আছে অন্য কোথাও তা পাওয়া যায় না, অনেক সুন্দর জায়গা। এই পাহাড়, ঝুলন্ত সিঁড়ি সবকিছুই আমার প্রথম। উপজাতি যাদের সাথে আমরা পরিচয় হয়েছি, সবার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সবার আগে বাংলাদেশ কনসার্টে সঙ্গীত প্রিয়দের উচ্ছ্বাস উন্মাদনা, মঞ্চ মাতান জনপ্রিয় শিল্পীরা। চাঁদ খুঁজবে না উত্তর, একবার যদি বলো আমাকে, আমি থাকবো না নির্বাক, আমি তারা তুমি। বরগুনায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুসন্ধানে কি হেনস্থার শিকার সংবাদকর্মীরা। গাজা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ ছড়ল আরও অর্ধশতাধিক ফিলিস্তিনির, গোলান মালভূমিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তৎপরতা বাড়িয়েছে তেল আবিব। নতুন বাংলাদেশে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না, যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। এই বাস্তবতা মেনে নিতে হবে ভারতকে। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যাচার করছে ভারতীয় মিডিয়া, সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার চালিয়ে উস্কানি দিচ্ছে। সহকারী হাইকমিশনে হামলা কিংবা সীমান্তে প্রাণহানির পর ভারতের দুঃখ প্রকাশ একরকমের প্রহসন বলেও মনে করেন নাহিদ ইসলাম। সহকর্মী তানফির মোর্শেদের ক্যামেরায় আরেক সহকর্মী লামিয়া তিথির রিপোর্ট। বাংলাদেশ 2.0 জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নিয়ে নতুন প্রত্যাশা, আছে নানান সমীকরণ। নতুন বাস্তবতায় বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন ভাবে এগোবে তা জানতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে যমুনার আলাপ। ইন্ডিয়ান মিডিয়াতে বিবৃতি দিয়ে তাদের জনগণকে উত্তেজিত করে এই জিনিসটা তো পরিকল্পিতভাবে এতদিন ধরে করা হচ্ছে, এটা তো সরকারের নজর এড়ানোর কিছু নাই। এই তরুণ উপদেষ্টা জানালেন ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন কিভাবে দেখছেন তিনি। আমরা দেখেছি যে এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের ছিল। ভারতের সাথে অনেক অসম চুক্তি বাংলাদেশ বিগত সরকার করেছে। তো আমরা তো বলেছি যে বর্তমান সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশ এই ধরনের নতজানু পররাষ্ট্রনীতি রাখবে না এবং তারা সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে। ভারতকেও এই বাংলাদেশের নতুন বাস্তবতা আসলে মেনে নিতে হবে। জঘন্য লজ্জাজনক পরিস্থিতি তৈরি করা হচ্ছে ওপার বাংলায়। বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতার বিষয়টি ভারতীয় মিডিয়া একরকম চাপিয়ে দিচ্ছে বলেও মত নাহিদ ইসলামের। ভারতীয় মিডিয়া এটা তৈরি করার চেষ্টা করছে, আমার দেশের যে সংখ্যালঘু সম্প্রদায়কে এই অনাস্থা তারা তৈরি করার চেষ্টা করছে। আমরা এটাই বলবো যে এই দেশ আমাদের, এই দেশের মাটি আমাদের, এই দেশ খারাপ হোক ভালো হোক মিলেমিশে আমাদেরকেই থাকতে হবে। আমাদের কিছু যদি কোনো বিপদে কেউ রক্ষা করতে বাইরে থেকে আসবে না। আমরা কোনো সংকটকে উড়িয়ে দিচ্ছি না। আমরা জানি যে সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের দেশে এক ধরনের অনিরাপত্তা বোধ আছে এবং সেটা আসলে বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক সরকার বা বিশেষত আওয়ামী লীগ তাদের উপর যে ধরনের দমন পীড়ন করেছে, অথচ তারা নিজেদেরকে সংখ্যালঘু বান্ধব সরকার হিসেবে বারবার বহির্বিশ্বে দেখা চেয়েছে। বাংলাদেশ থাকবে না,
থাকবে না বাংলাদেশ। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের ন্যারেটিভ বাস্তবায়ন করতে চায় বলেই ভারতীয় মিডিয়া এতটা আগ্রাসী। দাবি করেন শেখ হাসিনা সরকারই বরং সংখ্যালঘুদের দমন পীড়ন করেছে। মূলত এটা একটা আওয়ামী লীগের ন্যারেটিভ, যে ন্যারেটিভ এখন ইন্ডিয়ান মিডিয়া সেটা প্রচার করছে, এবং ইন্ডিয়াকে আমরা বারবার বলেছি, আনুষ্ঠানিকভাবে বলেছি যে এই ধরনের অপপ্রচার না করতে। বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইবে, শেখ হাসিনাকে যাতে ফেরত দেওয়া হয় দ্রুত সময়ের মধ্যে। জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগ করেছে সব মত ও ধর্মের মানুষ, কিন্তু সে সময় ভারতের গণমাধ্যম কেন সরব ছিল না সে প্রশ্নও তোলেন তথ্য উপদেষ্টা। যখন আমরা রাস্তায় নেমেছি আমরা দেখি নাই কে হিন্দু কে মুসলমান। যখন আমাদের বিরুদ্ধে গুলি চালানো হয়েছে, হিন্দু মুসলমান দেখে গুলি চালানো হয়নি। ফলে তখনও যে এত সংখ্যালঘু মারা গেলেন সেটা নিয়ে কিন্তু ভারত কোনো বার্তা দেয়নি। কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা আর সীমান্ত হত্যা বন্ধে ভারত সরকার আরো সচেষ্ট হবে বলেও আশাবাদী অন্তর্বর্তী সরকারের তরুণ এই উপদেষ্টা। ভারতকে বলেছি যে দায়িত্বশীল আচরণ করতে, আমাদের সীমান্তে এখনো হত্যাকাণ্ড হচ্ছে, হত্যাকাণ্ডগুলো বন্ধ করতে এবং বাংলাদেশের সাথে নতুন ভাবে একটা সম্পর্ক তৈরি করতে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে প্রায় ২,০০০ কোটি টাকা লুটে নিয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবার। ঋণের নামে অর্থ বের করে নেওয়ার পাশাপাশি উচ্চ মূল্যে শেয়ার কিনেও ক্ষতির মুখে ফেলেছে ইউসিবিএলকে। আর এসব অনিয়মের চিত্র উঠে এসেছে ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তে। সাইফুজ্জামানের দুর্নীতি তদন্তে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছে বর্তমান পরিচালনা পর্ষদ। 2018 সালে আগের পর্ষদকে সরিয়ে ইউসিবিএলকে দখলে নেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। নিজ পরিবারের সদস্যদেরকে অন্তর্ভুক্ত করেন পর্ষদে। স্ত্রী রুকমিলা জামানকে চেয়ারম্যান এবং ভাই আনিসুজ্জামানকে করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান। চাচাতো ভাই আলমগীর কবির অপুকে নিয়ম লঙ্ঘন করে করা হয় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক। এরপরই ব্যাংক লুটের ছক আঁকেন জাবেদ। 2018 থেকে 2024 জুলাই পর্যন্ত ব্যাংকের নানা অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের কথা জানিয়ে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছে বর্তমান পরিচালনা পর্ষদ। এতে বলা হয়েছে, নানা অসঙ্গতি থাকার পরও আদনান ইমামের কোম্পানি জেনেক্স এবং এর সহযোগী কোম্পানিকে ২,০০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়। যদিও এ ঋণে ব্যবস্থাপনা পর্যায়ে কোনো সুপারিশ ছিল না, শুধু জাবেদের প্রভাবেই ঋণ অনুমোদন করা হয়। নীতিমালা ভঙ্গ করে দেয়া ঋণের বিপরীতে নেওয়া হয়নি পর্যাপ্ত জামানত। এ ঋণের বড় অংশই বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ আছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংক লুটপাটে জড়িয়েছে সাইফুজ্জামান চৌধুরী। এখন উনি ওনার ওয়াইফকে বসে রেখে তারপরে উনি সামনে বসে থাকবেন, তারপর ওনার একজন আত্মীয় সেখানে থাকবেন, তারাই সবকিছু করবে, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেড না। একদিকে আপনার রাজনৈতিক পাওয়ার, অন্যদিকে ব্যাংকের ওনারশিপ, দুইটা মিলে তো ডেফিনেটলি আপনি সাংঘাতিক প্রভাব প্রতিপত্তিশীল, তাই না? তো সেই কারণে এই গভর্নেন্সের এই প্রবলেমগুলো হয়েছে। আনিসুজ্জামান ও বশির আহমেদ সহ বোর্ড সদস্যদের অনুমোদনে লক-ইনে থাকা জেনেক্স ইনফোসিসের 60,83,626টি শেয়ার কেনে ইউসিবি। প্রতিটি শেয়ার 172 টাকা 50 পয়সা দরে মোট 105 কোটি টাকার শেয়ার কেনা হয়। 172 টাকার শেয়ার গত সেপ্টেম্বরে লেনদেন হয় 37 টাকায়। বর্তমানে এর বাজার মূল্য 29 টাকা। ফলে লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 87 কোটিতে। শেয়ার কেনার ক্ষেত্রে কোনো গবেষণা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন ছিল না বলেও উঠে এসেছে তদন্তে। ব্যাংক তো হচ্ছে ডিপোজিট নেবে, লেন্ডিং করবে। এখন যদি সেই ইনভেস্টমেন্টও করতে যায় তো ডেফিনেটলি ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস তো তাকে করতে হবে, যে কোন শেয়ারটা আপনি কিনছেন, এটা ক্রয়যোগ্য কিনা, এটার দাম বাড়বে কিনা বা দাম কমবে কিনা, এটার ভিতরে কন্টেন্ট আছে কিনা, এটার পিছনে লোক কারা, এগুলো তো দেখতে হবে। ওদের মধ্যে একটা কি বলে ইল মোটিভ কাজ করছে, একটা ইল যোগসাজশ ছিল। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার পরিবারের ব্যাংক লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছে বর্তমান পরিচালনা পর্ষদ, যা খতিয়ে দেখছে দুদক। ইউসিবি ব্যাংকের অনিয়ম খতিয়ে দেখার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকও। এই অনিয়মের বিভাগগুলো যাদের দেখার কথা তারা নিশ্চয়ই এই ব্যাংকের এই কেসটার বিষয়ে তারা কাজ শুরু করবে, বিশেষ করে যারা এফআইসিএসডিতে আছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে, যারা পরিদর্শন বিভাগে আছে, যারা অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট দেখছে, তারা কিন্তু এই ক্ষেত্রে তাদের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবার কথা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
অভ্যন্তরীণ কোন্দল ঘনীভূত হচ্ছে বরিশাল মহানগর বিএনপিতে। কমিটিতে স্থান পাওয়া নেতাদের মধ্যে বিরোধ চরমে। অন্যদিকে আসন্ন সম্মেলন সামনে রেখে মাঠে তৎপরতা বেড়েছে পদবঞ্চিতদের। মহানগরের নেতারা বলছেন সুসময়ের কোকিলদের জায়গা হবে না দলে। চলতি বছরের জুন মাসে গঠিত ৩ সদস্যের আহ্বায়ক কমিটি দিয়েই চলছিল বরিশাল মহানগর বিএনপির কার্যক্রম। দলের হাইকমান্ডের নির্দেশে অবশেষে ৪২ সদস্যের কমিটির নাম কেন্দ্রে জমা দিতে বাধ্য হন এই ৩ নেতা। নভেম্বরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। কমিটি গঠনে জ্যেষ্ঠতা লঙ্ঘন, বিতর্কিতদের পদায়ন সহ নানা অভিযোগ উঠেছে। এটা মূলত মাই কমিটি, যার পকেটের লোক, যার নিজস্ব লোক এভাবে করা হয়েছে। যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ছিল তারা অনেকেই বাদ পড়েছে, তারা সিনিয়র জুনিয়রিটি মেনটেন করতে পারেনি। কেন্দ্রের নির্দেশ মোতাবেক ৬০ থেকে ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। তাই দীর্ঘদিন কোণঠাসা পদবঞ্চিত সিনিয়র নেতাদের রাজনৈতিক মাঠে তৎপরতা বেড়েছে। আমরা প্রত্যেকটা প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রাম বলেন, বিভাগীয় প্রোগ্রাম বলেন, আমরা সবাই অংশগ্রহণ করি। উপজেলা থেকে নামদারি কিছু লোক এনে বরিশাল মহানগরের নেতা বানাইছে। আদতে এরা বরিশাল মহানগরের লোক না, এবং এরা হইলে আওয়ামী লীগপন্থী। কমিটি নিয়ে বিভক্তির কারণে সম্প্রতি এক সভায় যোগ দেয়নি আহ্বায়ক কমিটির ২৫ সদস্য। বিষয়টি ধামাচাপা দিতে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি এড়িয়ে গিয়ে যুগ্ম আহ্বায়ক উল্টো সভা ডাকার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন। অনেকে বাটন মোবাইল ব্যবহার করে, কিন্তু সেখানে মিটিংটা কল করা হয়েছে ফেসবুকের মাধ্যমে। অনেকেই দেখেছে ফেসবুকের মাধ্যমে, এই জন্য তারা অনেকে মিটিংয়ের টাইম জানে নাই, যার ফলে এইখানে লোক সংখ্যা অনেক কম হয়েছে। মহানগর নেতারা বলছেন বয়সে তুলনামূলক তরুণ নাসরিনকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করায় সিনিয়র নেতারা কমিটিতে আসতে রাজি হয়নি। তাছাড়া অনেকেই দলের দুঃসময়ে মাঠে ছিলেন না। নিজেকে রক্ষা করার জন্য যারা এড়িয়ে চলেছেন দলের সিদ্ধান্ত, দলের কর্মকাণ্ড, তাদের তো দলের কোনো পদপদবি চাওয়ার নৈতিকভাবে তাদের অধিকার হারিয়েছেন। তাকে দেওয়ার পরে যারা সিনিয়র তারা তো আসতে পারেনি, আর তাদেরকে আমরা কিভাবে নেব? আপনাদের সিনিয়র নিজ দলে থাকতেই চায়নি। বিভাগীয় সম্মেলন আয়োজনের দায়িত্ব পাওয়া দলের এই ভাইস চেয়ারম্যান বলছেন আসন্ন কমিটিতে ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের মূল্যায়ন হবে। রিয়েল নেতা দলের জন্য কাজ করে, দলের জন্য ত্যাগ স্বীকার করছে, জেল জুলুমের শিকার হয়েছে, তারা কেউ বাদ পড়বে না। কোনো না কোনোভাবে তারা দলীয় নেতৃত্বে অন্তর্ভুক্ত হবে। সম্মেলনের আগে বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ড কমিটি ভেঙে নতুন করে গঠন করা হবে কিনা তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। কারণ ২০২৩ সালে ওয়ার্ড কমিটি গঠনের পর নেতাদের বিরুদ্ধে সে সময় বিক্ষোভ হয়েছিল। নানা কারণে বরিশাল বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল বাড়ছেই। আসন্ন সম্মেলনে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা না হলে এই সংকট আরও প্রকট আকার ধারণ করবে, যার প্রভাব পড়বে আগামীর নির্বাচনে। এমনটাই মনে করেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বছর ঘুরে আবারও এসেছে শীতের বুড়ি। এই ঋতুকে রোমাঞ্চকর বলা হলেও উত্তরাঞ্চলের মানুষের জন্য শীতকাল আসে সীমাহীন কষ্ট আর দুর্ভোগ নিয়ে। এরই মধ্যে এই বিভাগে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে নেমেছে, আর মৌসুমের শুরুতেই বিপর্যস্ত মানুষের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে শৈত্যপ্রবাহের খবর। এই পরিস্থিতি মোকাবেলায় আদৌ কি কোনো প্রস্তুতি আছে প্রশাসনের? মুক্তার দুলের মতো শীতের সৌন্দর্য আবেদন বাড়িয়ে দেয় নরম দুর্বা ঘাস, সোনালি ধান কিংবা গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু। তবে শীতের তীব্রতায় এই সৌন্দর্য স্পর্শ করতে পারে না দেশের উত্তরের মানুষকে। গেল ৬ দিনে উত্তরাঞ্চলে তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রির নিচে। দুশ্চিন্তা আরও বেড়েছে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসের খবরে। আগামী ২ মাসের মধ্যে ৮ থেকে ১০টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ২ থেকে ৩টি তীব্র ধরনের শৈত্যপ্রবাহ, যেটাকে আমরা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলি, এই ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের উত্তর পশ্চিম অঞ্চলে বিশেষ করে এবং মধ্য অঞ্চলে রয়েছে।
আবহাওয়া অফিসের এমন খবরে সবচেয়ে বেশি উদ্বিগ্ন চাষিরা। বোরোর বীজতলা এবং আলু আবাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা। হাসপাতালেও বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের ভিড়। আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এমন অবস্থায় একমাত্র ভরসা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিন্তু সেখানেও শয্যা ও চিকিৎসক সংকট। এই সময়টাতে আলু ফসলের শীত নামেই প্রতি বছর, এবং কৃষকরা কিভাবে ফাঞ্জিসাইড স্প্রে করে সেটা মোকাবেলা করতে হয় সেটা শিখেছে, এবং আমরা মাঠে প্রতি বছরই কৃষকদের সাথে এই ব্যাপারে অ্যাক্টিভ থাকি। আমাদের তদারকিটা আর বেশি হচ্ছে এখন, যে যাতে রোগী আসার সাথে সাথে আমরা সেই চিকিৎসা শুরু করতে পারি এবং যাতে রোগীটাকে রেগুলার মনিটর করতে পারি এবং ফলো আপ করতে পারি। এই জন্য কিন্তু আমাদের ডাক্তার এবং নার্স এবং অন্যান্য যারা আছেন তারা সবাই সচেতন এবং কাজ করে যাচ্ছেন। উত্তরাঞ্চলবাসীকে প্রতি বছরই অবর্ণনীয় কষ্টে কাটাতে হয় শীতকাল। গরম কাপড়ের চাহিদা মেটাতে আগাম প্রস্তুতি নেওয়া আছে বলে জানান বিভাগীয় কমিশনার। আগাম প্রস্তুতি আমরা নিয়েছি, আশা করি আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। আমরা কিছু নগদ টাকারও চাহিদা দিয়েছি, যদি কোনো রকমের ঘাটতি পড়ে যেন আমরা তাৎক্ষণিকভাবে সেটা স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে এই শীতটা জোরালোভাবে মোকাবেলা করতে পারি। শীত পরিস্থিতি মোকাবেলায় উত্তরাঞ্চলের জন্য আলাদা প্রকল্প ও বাজেট বরাদ্দের দাবি সংশ্লিষ্টদের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। এই শীতে পঞ্চগড়বাসী কেমন আছে সেটি জানবার চেষ্টা করব। পঞ্চগড়ে আমাদের সহকর্মী রনি মিয়াজি অপেক্ষা করছেন আমাদের জন্য। রনি, একেবারেই তো সকালবেলা, শীতের দাপট কেমন দেখছেন এই সময়? জি বৃষ্টি, আপনি জানেন যে দেশের যে শেষ প্রান্তের জেলায় পঞ্চগড়ে কিন্তু বরাবরই শীতের তাপমাত্রা পারদ কিন্তু নিম্ন থাকে এবং শীতের প্রকোপ কিন্তু বেশি থাকে। গত কয়েকদিন থেকে আমরা দেখছি এখানে কিন্তু কিন্তু 1 ডিগ্রি নেমেই কিন্তু 9 ডিগ্রির ঘরে উঠানামা করছে। তবে এখানকার যারা আবহাওয়া পর্যবেক্ষক রয়েছে যে তারা বলছেন যে উত্তরে যে হিমালয় এটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে বলে এখানে কনকনে শীত অনুভূত হচ্ছে। এবং আজ সকালের পর থেকে আমরা দেখছি যে সূর্যের আলো দেখা মিলেছে এবং সূর্যের কিন্তু মিষ্টি আলো আমরা দেখতে পেয়েছি। এই সূর্যকে কাজে লাগিয়ে যারা গরিব অসহায় মানুষ রয়েছেন তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন। আজ সকাল থেকে আমরা দেখেছি যে কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু ধরা দিয়েছে এবং মেঘ পরিষ্কার থাকার কারণে কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকের ভিড় বেড়েছে, আমরা এমনটা দেখছি। আর এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা কিন্তু বরাবরই দাবি জানাচ্ছেন যেহেতু এই মুহূর্তে কনকনে শীত অনুভূত হচ্ছে এবং হিমালয় বয়ে যায় জেলার উপর দিয়ে, এখানে যদি তাদের শীতবস্ত্রের সহযোগিতা করা হয় তাহলে তারা অনেকটা উপকৃত হবে। আমরা কিন্তু সরেজমিনে দেখেছি তেমন একটা কিন্তু শীতবস্ত্র বিতরণ সেভাবে শুরু হয় নাই, ফলে যারা শীতার্থ মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। আবহাওয়া পর্যবেক্ষকরা বলছেন যে তাপমাত্রা পারদ আরো নিম্ন হবে এবং শীতের প্রকোপ আরো বৃদ্ধি পাবে। আর পঞ্চগড়ে আবহাওয়ার কথা যদি বলি যে দিনভর কিন্তু মোটামুটি গরম আবহাওয়া থাকলেও কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু উত্তরে হিমালয় এই জেলার উপর দিয়ে বয়ে যায়, কখনো ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকে পুরো জেলা, ফলে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা অনেকটা বিপাকে পড়েন। আপনি জানেন যে পঞ্চগড়ে তেমন কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান নেই, এখানকার বেশিরভাগ মানুষ পাথর এবং চা শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে। এই মানুষগুলো কিন্তু ভোর হলেই কিন্তু কাজের সন্ধানে বেরিয়ে পড়তে হয়। যারা পাথর শ্রমিক রয়েছেন তারা কিন্তু পঞ্চগড়ে যে ডাহুক নদী রয়েছে, করতোয়া, টাঙ্গন এবং মহানন্দা এই নদীতে কিন্তু নেমেই তারা ঠান্ডা পানিতে কাজ করেন। এবং যারা এখানকার সাধারণ চা শ্রমিক রয়েছেন তারা কিন্তু শিশির ভেজা সকালেই বের হন এবং তারা কিন্তু বাগানে চা পাতা কাটেন। এই মানুষগুলো কিন্তু অনেক বিভাগে পড়েছেন। তারা বলছেন এই মুহূর্তে যদি তাদের শীতবস্ত্রদের সহযোগিতা করা হয় তাহলে তারা অনেকটা উপকৃত হবে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা সাধ্যমতো চেষ্টা করছে যারা গরিব অসহায় শীতার্থ রয়েছে তাদের শীতবস্ত্র দেওয়ার জন্য। বৃষ্টি, শুনছিলাম আপনি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ। ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের একাধিক হত্যা মামলায় আসামি ও শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ বন্ধু আনিসুর রহমান সোহাগকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে অভিযান চালিয়ে পল্টন থানার একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, আমির হোসেন আমর সঙ্গে বেশ সখ্যতাই ছিল আনিসুর রহমান সোহাগের। অভিযোগ আছে হাফিজুর রহমান লিকুর সব অবৈধ সম্পদের দেখভালের পাশাপাশি নগদ টাকাও গচ্ছিত রয়েছে সোহাগের কাছে। এছাড়া তার বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতি সহ বহুমুখী প্রতারণার অভিযোগও রয়েছে।
মায়ের বয়স ২৮, ছেলের ২২। এই ঘটনা নীলফামারীর। ২০২৩ সালে সহকারী শিক্ষক নিয়োগে বয়স জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন ওই শিক্ষক। নিয়োগের সময় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ছিল ৪১, জন্মসনদ ছিল অসম্পূর্ণ, তবুও তার নিয়োগ হয়। আর সেই শিক্ষক এবার বয়স কমিয়েছেন ১৪ বছর। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঘোনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৩ সালের ২৪ জানুয়ারি সহকারী শিক্ষক পদে যুক্ত হন উম্মে কুলসুম লিলি। সে সময় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৮২ সালে, অর্থাৎ বয়স ছিল ৪১ বছর। অথচ ২০১৩ সালের দাখিল পাশের সনদ অনুযায়ী ২৭ বছর দেখিয়ে সরকারি চাকরি বাগিয়ে নেন তিনি। বয়স জালিয়াতির মাধ্যমে সরকারি চাকরিতে যোগদানের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে লিলির বেতন চালু করেনি কর্তৃপক্ষ। কিন্তু ১৯ মাস পর ১৪ বছর বয়স কমিয়ে সংশোধন হয় এনআইডি, যা দেখিয়ে উত্তোলন করেছেন বেতন ভাতা। যমুনার অনুসন্ধানে প্রমাণ মেলে বয়স জালিয়াতির। কেশবা মাদ্রাসা থেকে ১৯৯৭ সালে দাখিল পাশ করেন লিলি। সেখানেও জন্ম তারিখ রয়েছে ১৫ জানুয়ারি ১৯৮২। আমি জানতে পারলাম যে উম্মে কুলসুম লিলি ৯৭ সালে এখান থেকে দাখিল পাশ করছে এবং তার ফলাফল সেটা আমাদের এখানে জমা আছে। জানা যায় জন্ম তারিখ সংশোধনে ৪ বার আবেদন করেছিলেন লিলি। উপজেলা নির্বাচন অফিসার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে ২০০৮ সালে ভোটার হওয়ার সময় লিলির শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক পাস, ছিলেন বিবাহিত। আবার তার প্রথম ছেলে জন্মগ্রহণ করে ২০০২ সালে। বয়স সংশোধনের জন্য একটা আবেদন করেন, সেটি ঘ ক্যাটাগরি থেকে আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয় এটা সাধারণত দেখে থাকেন, ওখান থেকে বাতিল হয়। লিলির বয়স সংশোধন অসম্ভব জানিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করলেও জাতীয় পরিচয়পত্র বিভাগের সদ্য সাবেক মহাপরিচালক সাক্ষাৎকার নিয়ে বয়স সংশোধন করে দেন। কাগজপত্র তথ্য ছবি করে মহাপরিচালকের পারে, মহাপরিচালকের এই ক্ষমতা আছে। অধস্তন একজন কর্মচারীর এমন বয়স জালিয়াতির খবরে হতবাক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। পূর্বে তদন্তটা আবার আমি দেখে তারপরে আমি যেহেতু সে চাকরি করে এবং কাজ করতেছে, তাকে তো বেতন চালু হয়েছে, হুট করে তার বেতন বন্ধ করার সুযোগ আমাদের নেই আইনগত দিক থেকে। তবে আমি সব বিস্তারিত একটা প্রতিবেদন আমার অধিদপ্তরে আমি প্রেরণ করব। স্থানীয়রা বলছেন প্রতিটি স্তরে অসাধু উপায় অবলম্বন করে এভাবেই চাকরি টিকিয়ে রাখে অসাধু শিক্ষকরা। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। শীত মৌসুমের শুরুতেই পর্যটক আগমনে মুখরিত রাঙামাটি। ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন এবং দর্শনীয় সব স্পটেই ভিড় লেগে আছে। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে সবাই মুগ্ধ। দীর্ঘদিন পর চাঙা পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। পাহাড়, নদী, হ্রদ ঘেরা রাঙামাটির অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য নজর কাড়ে সবার। ডিসেম্বর আসলে ঢল নামে পর্যটকের। ব্যতিক্রম হয়নি এবারও। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মৌসুমের শুরুতেই সরগরম রাঙামাটির সব পর্যটন কেন্দ্র। সবাই এই জায়গা থেকে যায় যে আমাদের পতেঙ্গায় ঘুরতে, কিন্তু আমরা পতেঙ্গা থেকে এখানে ঘোরার জন্য চলে আসছি। সময় লাগতেছে, আসলে মানুষের ঘুরতে হয়। আর রাঙামাটি যা আছে অন্য কোথাও তা পাওয়া যায় না, অনেক সুন্দর জায়গা। রাঙামাটি আমার সবসময় ভালো লাগে। এর আগে আমি 3 বার আসছি, তো এইবার নিয়ে 4th। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে আসছেন পর্যটকরা। কোলাহলে মুখরিত ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক, শুভলং ঝর্ণা সহ দর্শনীয় স্থান। রাঙামাটির এই পাহাড়, ঝুলন্ত সিঁড়ি সবকিছুই আমার প্রথম। খুবই সুন্দর, বিশেষ করে ঝুলন্ত ব্রিজ, তারপরে উপজাতি যাদের সাথে আমরা পরিচয় হয়েছি, সবার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। অনেক ভালো লাগতেছে, এই প্রথম রাঙামাটিতে। এবার ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পর্যটন মৌসুমে চাঙা ভাব থাকবে বলে আশা হোটেল মোটেল ব্যবসায়ীদের। রেকর্ড পরিমাণ রাঙামাটির ট্যুরিস্ট আসবে। এছাড়া আমাদের যা বার্ষিক হোটেল মোটেল যেগুলো প্রায় 70% অলরেডি বুকিং হয়ে গেছে। আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় হবে বলে আশা রাখি। আল আমিন শিকদার, যমুনা নিউজ। বরগুনায় ঘূর্ণিঝড় ডিমানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সারাদান প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীরা রীতিমতো হেনস্থার শিকার হয়। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের।
জরুরি পুনর্বাসন ও সারাদান প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস। বরগুনার তালতলী উপজেলার উপকারভোগীরা স্বাস্থ্যকর স্যানিটেশন বাবদ বরাদ্দ পেয়েছেন 16,300 টাকা করে। তবে সেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এনজিও সংস্থাটির এক মাঠ কর্মীর বিরুদ্ধে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টয়লেট নির্মাণের টাকা পেয়েছিলেন উপকারভোগীরা। অভিযোগ, মাঠকর্মী আসিয়া খাতুন কৌশলে সেই টাকা হাতিয়ে নেন এবং বদলে উপকারভোগীদের কিছু নির্মাণ সামগ্রী প্রদান করেন। কিন্তু মোবাইল ব্যাংকিং এর টাকা মাঠকর্মীর কাছে গেল কিভাবে? বাংলাদেশে এটা কোন ত্রাণ চালু হয়েছে যে আমাগো গোপন পিন নাম্বার, এই পিন নাম্বারটা তাদের কাছে না দেওয়া পর্যন্ত তারা ত্রাণ দেবে না? এটা কেমন? আর এই পিন নাম্বার নিয়ে টাকা কয়টা উঠে নিয়ে গেল, এ কি ব্যাপার? পিনকোড নাম্বার চাইছে মতো পিনকোড নাম্বার দিছি, হ্যাঁ দিয়ে ওই টাকা টোকা উঠে সব রাখকে শুধু মোবাইল করেছে। নগদের টাকা হইলে হ্যাঁ মোবাইলে মারে নিয়ে গেছে, কোনো দোকানে দেয় নাই। আমার উদ্দেশ্যে 6টা ঋণ, 2টা স্ল্যাব আর 4 ঋণ খুঁড়ি আর 6.5 টিন, মোট হতে পারে 8 থেকে 9,000 টাকা মালামাল দিচ্ছে। আপনাকে দেখাইলাম ঘর, দিলেন টয়লেট, দিয়ে আমরা কি করবো? সব অভিযোগ অস্বীকার করেছেন আসিয়া। ক্যামেরায় বক্তব্য দেওয়ার বদলে অশোভন আচরণ করেন তিনি। কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, নিউজ করেন। আমি বলতেছি আমার বিরুদ্ধে নিউজ করেন। ভাই আমার কথা শুনে রাখেন, আমার কথা ভাই শুনেন, আসেন আমার কথা কি শুনেন? আমার আসেন কেন? এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বোঝানো হচ্ছে ভাই আমার কথা শুনেন, প্লিজ আমার কথা শুনেন। আমি এই দেশের নাগরিক, আপনি আমার কথা শুনতে হবে। সংস্থার বরিশাল অঞ্চল পরিচালকের দাবি, অনুদানের অর্থ ফেরত নিয়ে নির্মাণ সামগ্রী দেওয়ার কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। তাদেরকে নগদের মাধ্যমে টাকা বিতরণ করা হবে এবং তারা ওই যারা ল্যাট্রিন তৈরি করেছে তাদেরকে পরে তারা পেমেন্ট করবে। এটা ছিল প্রক্রিয়া। যদি কোনো এরকম অভিযোগ আমাদের কাছে আসে, আমরা তদন্ত করে দেখব কি হয়েছে। অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। টাকা অনুযায়ী তারা বিভিন্ন জিনিস সরবরাহ করেছেন কিনা, আর পিন এবং পাসওয়ার্ড সেটা তাদের কিভাবে তারা ব্যক্তি তথ্য নিজেদের কাছে নিলেন সেই বিষয়ে আমরা কারিতাসের কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কারিতাসের তথ্য মতে তালতলী উপজেলায় 125টি পরিবার তাদের এই প্রকল্পের উপকারভোগী। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বিজয়ের 54 বছর উদযাপন করতে আয়োজন সবার আগে বাংলাদেশ সার্বজনীন এই কনসার্টের। বিজয় দিবসের দিনে বিএনপির আয়োজনে মানিক মিয়া এভিনিউয়ে দুপুর থেকে শুরু হওয়া এই গান নিয়ে রাতে উন্মাদনা চলে। মঞ্চমাতান কনক চাঁপা, আসিফ আকবর, বেবি নাজনীন, এই প্রজন্মের প্রীতম হাসান থেকে শুরু করে নগর বাউল জেমসের মতো জনপ্রিয় শিল্পীরা। শ্রোতাদের চাপে কিছুটা বিশৃঙ্খলা হলেও একের পর এক গানে মেতে ওঠেন আগত সবাই। 10 ডিসেম্বর বিএনপির উদ্যোগে আত্মপ্রকাশ করে সবার আগে বাংলাদেশ নামের নতুন এক সংগঠন। সংগঠনের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে মহান বিজয় দিবসে বেলা 1:30টার দিকে এই সংগঠনের আয়োজনেই শুরু হয় সবার আগে বাংলাদেশ কনসার্ট। শুরুর দিকে উপচে পড়া ভিড়ের মধ্যে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রবেশ করে দর্শকরা। জনস্রোতে ভেঙে পড়ে মিডিয়া কাভারেজ মঞ্চ। আহত হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। তবে সব ছাপিয়ে দেশের সঙ্গীতাঙ্গনের পরিচিত সব শিল্পীর গানে ফেরে স্বস্তি। শুরুতে গান পরিবেশন করেন শিল্পী নাসির খান, মঞ্চে ওঠেন প্রীতম হাসান। গোটা সড়ক জুড়ে উন্মাদনা দর্শকের কণ্ঠেও। প্রীতম হাসানের গান ভালো লাগে সব থেকে, এটা শুনলাম। তারা দেশপ্রেমিক সঙ্গীত শিল্পী, তাদের গান উপভোগ করব, নিঃশ্বাস নেব মুক্ত বাতাসে। মনে করেছিলাম যে একদমই দেখতে পারবো না, কিন্তু তারপরে একটু পাচ্ছি দেখতে, আর কি অতটা অনিরাপদ মনে হচ্ছে না। তারপরে একটু অর্গানাইজ হলে ভালো হতো। এরপর মঞ্চমাতান কনক চাপা, গান পরিবেশন করেন আসিফ আকবর, বেবি নাজনীন, মনির খান, কণা, ইমরান, জেফার সহ অনেকেই। ব্যান্ডের গানেও মেতে ওঠে আগতরা। বিজয়ের পরে আমাদের এরকম একটা প্রোগ্রাম, এরকম একটা অনুষ্ঠান যেটা আমাদের তরুণ প্রজন্মকে ভাই উজ্জীবিত করে নতুন ভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। ভাই এখানে যে ভিড়,
একদম ফার্স্টের দিকে যদি মানুষ ঢোকে মানে বের হওয়ার উপায় নাই। আমাদের প্রত্যাশা থাকবে আগামী বছরগুলোতেও যেন এরকম ভাবে আমরা উদযাপন করতে পারি। এসে আমার খুবই ভালো লাগছে, আমার 2 বাচ্চাকে নিয়ে চলে আসছি। আমার অনেক ভালো লেগেছে, আমরা এরকম কনসার্ট আরো বেশি বেশি চাই। এবার মনে হচ্ছে সত্যি আমরা আসলে স্বাধীন হয়েছি, আর সব মিলে আমার কাছে খুব আনন্দমুখর লাগছে। ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসের গান ছড়ায় মুগ্ধতা। মঞ্চে আসেন নগর বাউল জেমস, চিরচেনা ভঙ্গিতে মাতান সঙ্গীত প্রেমী খ্যাপাটেদের। মুগ্ধতায় সমাপ্ত হয় সবার আগে বাংলাদেশ কনসার্টের। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। বিজয় দিবস ঘিরে 3 দিনে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে 3 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। এবার সব রকমের ফুলের দাম বেশি পাওয়ায় খুশি চাষিরা। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, আবহাওয়া অনুকূলে না থাকায় অবশ্য ফুলের উৎপাদন কমেছে, তাই চাহিদার তুলনায় সরবরাহ কমায় বাড়তি ছিল সব ধরনের ফুলের দাম। বাজার এমন চাঙ্গা থাকলে আগামী দিবসগুলোতে ক্ষতি কাটিয়ে উঠবেন বলেই আশাবাদী চাষিরা। শহর থেকে 20 কিলোমিটার পশ্চিমে যশোর বেনাপোল মহাসড়কের পাশে ফুলের রাজধানী খ্যাত গদখালির ছোট্ট এ বাজার। সূর্য ওঠার আগেই প্রতিদিন চাষি, পাইকার ও মজুরদের হাক ডাকে মুখর হয়ে ওঠে বাজারটি। কৃষকেরা ক্ষেত থেকে উৎপাদিত গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁদা সহ বাহারি সব ফুল নিয়ে আসেন এই হাটে। এরপর পাইকারদের হাত ঘুরে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। গাঁদা 600-700 টাকা হাজার বিক্রি হয়েছে, গোলাপ 1200, 1100, 1000 টাকা বিক্রি হয়েছে, রজনীগন্ধা বিক্রি হয়েছে 1200 টাকা শ, ভুট্টো এরকম 1200 টাকা শ। আজকের বাজারে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে রজনীগন্ধা ফুল এবং গাঁদা ফুলের। আমরা সারা দেশেই ফুল পাঠাচ্ছি এই গদখালি বাজার থেকে। তাই এখন মনে করেন বাজার বজায় আছে, তো দেখা যাক এখন দাম যদি কমে তাহলে আছে তারা আছে ব্যাপারী যারা আসতে তো কিনবে ফুল। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, এবার আবহাওয়া অনুকূলে না থাকায় কমেছে ফুলের উৎপাদন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিজয় দিবসে সব ধরনের ফুলের দামই ছিল বাড়তি। বাজার এমন চাঙ্গা থাকলে আগামী দিবসগুলোতে নিজেদের ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন চাষিরা। 2 বার আমরা ফসলে মার খেয়েছি, তো যার কারণে আবারও আমরা লাগানোর পরে ফুলটা উঠতে একটু দেরি হচ্ছে এবং কিছুটা ফুল সরবরাহ কম থাকায় ফুলের দামটা একটু বেশি। আমাদের যদি এইভাবে দাম থাকে তাহলে আমাদের কাছে ক্ষতিপূরণ আছে আশা করা যায়। সংশ্লিষ্টরা বলছেন, বিজয় দিবস উপলক্ষে 3 দিনে প্রায় 3 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। বিলম্ব চাষাবাদের কারণে ফুলের উৎপাদন কম হলেও দাম বেশি থাকায় লাভবান হয়েছেন চাষিরা। যদিও আমাদের বৃষ্টির কারণে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাজার ভালো থাকার কারণে সেই ক্ষতি পুষিয়ে যাবে বলে আমরা আশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে যশোরের প্রায় 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ করা হয় 15 ধরনের ফুল। জারিন অর্নি, যমুনা নিউজ। প্রাকৃতিক উপায়ে ফুলকপি চাষ জনপ্রিয় হচ্ছে কুড়িগ্রামে। এই পদ্ধতিতে আবাদ করে বাম্পার ফলনের দেখা পেয়েছেন চাষিরা। দ্বিগুণ লাভের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। বিঘা প্রতি 30,000 টাকা খরচ করে কৃষকরা আয় করছেন 1.5 লাখ টাকা। ক্ষতিকর কীটনাশক ব্যবহার কমিয়ে জৈব সার এবং প্রাকৃতিক পদ্ধতিতে ফুলকপি চাষ শুরু করেছেন কুড়িগ্রামের কৃষকরা। ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে জমিতে বিষ, টোপ এবং ব্যাগ ব্যবহার করে রোধ করা হচ্ছে ক্ষতিকর পোকার আক্রমণ। ফসলের সঠিক জাত নির্ণয়ের পাশাপাশি চারা রোপণ এবং সেচ কাজে অনুসরণ করা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করায় মাটিতে অণুজীবের ক্রিয়াশীলতাও বৃদ্ধি পাচ্ছে। এতে ফলন বৃদ্ধির পাশাপাশি উৎপাদন খরচও নেমে এসেছে অর্ধেকে। বিঘা প্রতি 30 থেকে 35,000 টাকা খরচ করে কৃষকরা আয় করছেন 1.5 লাখ টাকা পর্যন্ত। বিঘায় এবার 30 থেকে 35,000 টাকার মতো খরচ হয়েছে, কিন্তু ফলন মোটামুটি অনেকটাই হয়েছে, যে লাখের উপরে বেশি হয়েছে বিঘায়। এই যাবত আমার বেশি হয়েছে 35,000, আর বিক্রি করবে আছে প্রায় 25-30,000 টাকা বিক্রি করবো। এই যে বিস্টপ দিছিল সবাই মানে 10-12 জন কৃষক মিলে আমরা 3.5 একর কফি চাষ করছি। এই কারণে এখন এই বিস্টপ ব্যবহারের কারণে আমরা সবাই উৎপাদন ভালো পাচ্ছি। কফির এবার মান ভালো হয়েছে, ওজন মনে করেন 1 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি পর্যন্ত। পরিবেশ বান্ধব নতুন পদ্ধতির চাষাবাদে প্রযুক্তি সহায়তা দিচ্ছে সরকারি ও বেসরকারি সংস্থা। পরিবেশের কোনো রকম ক্ষতি না করে আমরা কিভাবে অধিক ফলন পেতে পারি, সেজন্য আমরা
ফেরোমন ট্র্যাপ এবং ইয়েলো ট্র্যাপ, অর্গানিক ফার্টিলাইজার যেটা হলো ট্রাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট, বায়োপেস্টিসাইড এবং প্লান্ট গ্রোথ রেগুলেটর, ওইটাও আমরা জৈব ব্যবহার করছি। আমাদের প্রশিক্ষণ পেয়ে তারা এগুলো ব্যবহারে বেশ উৎসাহিত হচ্ছে এবং তারা নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। জমিতে কীটনাশক ব্যবহার কমেছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে পরিবেশে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। অনেকদিন পর টি-20 দলে ফিরে হাসান মাহমুদের বাজিমাত। 18 রান খরচে নিয়েছেন 2 উইকেট, 1 ওভারে আটকেছেন 10 রান। অফ ফর্ম বা ইনজুরির সময় যে কোচদের সঙ্গে কাজ করেছেন সেই তালহা জুবায়ের, নাজমুল হোসেনদের কাছে এটাই হাসান, যিনি চেষ্টা, একাগ্রতা আর নিবেদনের প্রতীক। ক্রিজে যখন রবম্যান পাওয়েলের মতো সেট ব্যাটার 1 ওভারে 10 রানের লক্ষ্য ক্যারিবিয়ানদের জন্য তখন সহজই হওয়ার কথা, হয়নি। একজন হাসান মাহমুদ ছিলেন বলে একের পর এক ওয়াইড ইয়র্কার মেরে মাথার খেলায় জিতেছেন, বিজয়ের দিনে দলকে বিজয় এনে দিয়েছেন। সাদা বলে শুরু, পরে সেই 2 ফরম্যাট থেকেই বাদ পড়েন হাসান। একটা কিকের খোঁজে থাকাই ডানহাতি, লাল বলের ক্রিকেট দিয়ে আবারও ফেরেন। বাকি গল্প কার না জানা, চেষ্টা, একাগ্রতা, নিবেদন দিয়ে সাদা বলের হাসান এখন 3 ফরম্যাটের রত্ন। ফর্মটাকে ব্যাক করা যে কোনো ফরম্যাট থেকেই হতে পারে, সেটা আপনি লাল বলেই খেলেন, সাদা বলেই খেলেন, আপনার ফর্মটা ফেরত আনাটা এবং ওই যে কনফিডেন্সটা ও গেইন করেছে লাল বল থেকে, ওইটাই ও ক্যারি করছে। যতদিন ক্যারি করবে আমাদের জন্য ভালো। তখন হাসান মাহমুদ কিন্তু তখন ন্যাশনাল টিমে খুব একটা স্টাবলিশ ছিলেন না, ইন এন্ড আউটের মধ্যে ছিলেন, বাট ওর যে একাগ্রতা এবং টিমে ব্যাক করার যে একটা প্রবণতা, এটা খুবই ওর ইন্সপায়ার করছে এবং এটা আমরা প্রমাণ কিন্তু এখন পাচ্ছি। তখন কিন্তু ইনজুরি ছিল, তারপর টিমে ব্যাক করছে, আবার একটু বের হয়ে গেছিল, ইন এন্ড আউটের ভিতরে ছিল, বাট সবকিছু মিলে ওর যে একটা স্পৃহা বা টিমে কাম ব্যাক করার যে একটা ক্ষুধা, এই ক্ষুধাটাই মনে করি যে এখন ওর একটা সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে। অফ ফর্ম বা ইনজুরির সময়ে হাসান যাদের সঙ্গে কাজ করেছেন তাদের কারো কারো কাছে হাসান প্রশংসিত মানসিক শক্তির জন্য, কারো কারো কাছে হাসানের অ্যাকশন যে কোনো পেসারের জন্য আদর্শ। একটা ফাস্ট বলারের জন্য এক কথায় আপনি যদি বলতে বলেন তাহলে ফাস্ট বলারের জন্য একটা ড্রিম অ্যাকশন। সো ওর রান আপ আমার কাছে সব কিছু থেকে, ওর হেড পজিশন ইজ টু গুড, ওর রিস্ক পজিশন খুবই ভালো, ও যেইভাবে করে ওয়েট ট্রান্সফার করে ব্যাকফুট টু ফ্রন্ট ফুট, এগুলো অনেক অসাধারণ, যার কারণে ও খুব স্মুথলি ও অনেক পেস জেনারেট করতে পারে। আমার কাছে মনে হয় ও খুব কুল থাকে, প্রেসার যখন আপনি ধরেন খেলার যে একটা আপনার ক্রুশাল মোমেন্টে খুবই কুল থাকে এবং ও শুধু প্ল্যানটা নিয়ে চিন্তা করে। আমি মনে করি এটার একটা স্ট্রেংথ হিসাবে কাজ করে বোলিংয়ে। ফেরার ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছে ম্যাচের ভিন্ন ভিন্ন মুহূর্তে হাসানের বল করতে পারার সামর্থ্য। তালহা, নাজমুলদের মতে 25 বছর বয়সী এই ফাস্ট বোলারের এই গুণ সহজাত। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। গাজায় বর্বরতম ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি 45,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় আরো 52 জনের মৃত্যু হয়েছে, 2 শতাধিক মানুষ আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে, হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। সোমবার এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বেত লাহিয়া সাথী শরণার্থী শিবির, মধ্য গাজার নুসাইরাত ক্যাম্প এবং গাজা সিটিতে ভয়াবহ হামলা হয়েছে। একযোগে বিমান ও স্থলপথে অভিযান চালানো হয়। উত্তরে আবারও কামাল আদওয়ান হাসপাতাল ঘিরে বড় ধরনের হামলা চলছে। হাসপাতালের জেনারেটর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী, এমনকি ইনসেন্টিভ কেয়ার ইউনিটের কর্মীদের লক্ষ্য করেও গুলি ছুড়েছে স্নাইপাররা। ইসরায়েলের দাবি হামাসের ঘাঁটিতে নিয়ন্ত্রিত হামলা চালিয়েছে তারা, আর বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে গোষ্ঠীটি, এমন অভিযোগ তেল আবিবের। বাশার আল আসাদের পতনের পর আবারও আলোচনায় গোলান মালভূমি। অঞ্চলটির উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠায় কোমর বেঁধে নেমেছে ইসরায়েল। মূলত ভৌগোলিক কারণে আন্তর্জাতিক রাজনীতিতে এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ। গোলান মালভূমিতে স্থাপিত একাধিক সামরিক ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে নজরদারি ও হামলাও চালানো সহজ। এছাড়া বিশুদ্ধ পানির জন্য অঞ্চলটির উপরে ব্যাপকভাবে নির্ভরশীল ইসরায়েল। চলতি শীতে আইডিএফের সেনাদের গোলান মালভূমি থেকে মাত্র 300 কিলোমিটার দূরের হেরমন পর্বতে অবস্থানের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এর আগে অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী সামরিক জোন তৈরিরও ঘোষণা দেয় নেতানিয়াহু প্রশাসন। অঞ্চলটিতে ইহুদি বসতি দ্বিগুণ করার ঘোষণা আগুনে যেন ঘি ঢেলেছে।
বহু বছর ধরেই 1200 বর্গ কিলোমিটারের এই পার্বত্য এলাকা নিয়ে মধ্যপ্রাচ্য তথা আন্তর্জাতিক রাজনীতিতেই চলছে নানা খেলা, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? বিশ্লেষকরা বলছেন মূলত সিরিয়ার উপর নজরদারির জন্যই তেল আবিবের কাছে এর গুরুত্ব অনেক। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মাত্র 60 কিলোমিটার দূরে গোলান মালভূমি, ফলে সেখান থেকে খুব সহজেই বোঝা যায় দামেস্কের সামরিক গতিবিধি। পাশাপাশি অঞ্চলটি থেকে সিরিয়ার অভ্যন্তরে হামলা চালানো বেশ সহজ, আর ঠিক সে কারণেই এটি কবজায় নিতে চায় ইসরায়েল। সিরিয়ার উপর নিজেদের আধিপত্য বিস্তার করতেই গোলান মালভূমিকে এত গুরুত্ব দেয় ইসরায়েল। 1967 সালে 6 দিনের যুদ্ধের পর পশ্চিম তীর ইসরায়েলের প্রথম বসতিটা গোলানে স্থাপন করেছিল, যা মনে রাখার মতো। এরপর তো একে নিজেদের অংশ বলে ঘোষণা দেয় তারা। ইসরায়েলের পানির চাহিদার 1/3 পূরণ হয় জর্ডান নদী আর গালিলি সাগর থেকে, যা মূলত গোলান হয়েই প্রবাহিত হয় ইসরায়েলে। তাছাড়া অঞ্চলটির মাটিও বেশ উর্বর হওয়ায় এখানে ব্যাপক ফলন হয়। বিশ্ব মানচিত্রে গোলান মালভূমি সিরিয়ার অংশ। 1967 সালে আরব ইসরায়েলের মধ্যে 6 দিনের যুদ্ধে এর 2/3 চলে যায় ইহুদিদের দখলে। 1973 সালে পুনর্দখলের চেষ্টা করে ব্যর্থ হয় সিরিয়া। এরপর 1981 সালে অঞ্চলটি নিজেদের বলে ঘোষণা দেয় ইসরায়েল। দখলের পর থেকে মালভূমিটিতে শত শত অবৈধ বসতি নির্মাণ করেছে ইসরায়েল। বর্তমানে অঞ্চলটিতে বসবাস প্রায় 40,000 ইসরায়েলি দখলদার ও দ্রুজ জনগোষ্ঠীর। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। সামনে এসেছে 2 যুগ ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক বাশার আল আসাদের ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি, আর এ নিয়ে তোলপাড় চলছে দেশ জুড়ে। গোপনীয় সব ছবি জনসম্মুখে আসার পর এত বছরের নিপীড়িত সিরীয়দের কাছে কঠোর ব্যক্তিত্বের আসাদ হয়ে উঠেছেন উপহাসের পাত্র। চলছে হাসি ঠাট্টা। তরুণ বাশার আল আসাদের কাঁধে চড়ে বসা লাশময় এই নারীর পরিচয় কি তা জানা যায়নি। ছবি তোলার মুহূর্তেই বা কি করছিলেন সে বিষয়েও নেই কোনো তথ্য। তবে সিরিয়ার সাবেক স্বৈরশাসকের এ ছবি নিয়ে চলছে তোলপাড়। 8 ডিসেম্বর সিরিয়া ছেড়ে পালিয়ে যান বাশার আল আসাদ। এরপরই তার প্রাসাদে তাণ্ডব চালায় সাধারণ সিরীয়রা। এ সময় এ স্বৈরশাসকের ব্যবহার্য নানা জিনিসপত্র পৌঁছায় সাধারণ মানুষের হাতে, যার মধ্যে রয়েছে ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তের এসব ছবি। বাশার আল আসাদের ব্যক্তিগত জীবন আর নানা কার্যক্রমের এসব ছবি ভাইরাল নেট দুনিয়ায়। কোনো ছবিতে তাকে দেখা যায় অচেনা সুন্দরী নারীদের সাথে, আবার কোনোটিতে দেখা যায় অর্ধনগ্ন হয়ে স্কুটি চালাতে। ধারণা করা হচ্ছে অবকাশ যাপনকালের কোনো এক সময় তোলা এসব ছবি। অন্তরঙ্গ ও অকপট এসব ছবিগুলো সামনে আসার পর যেন মুহূর্তেই গুড়িয়ে গেছে আসাদের কঠোর সত্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে হাসাহাসি করতেও ছাড়ছেন না সিরিয়াবাসী। আসাদের পতনের সপ্তাহখানেক পেরিয়ে গেলেও এখনো তা যেন অবিশ্বাস্য সিরিয়ার মানুষের কাছে। প্রতিদিনই তাই সাধারণ মানুষের পদচারণা বাড়ছে আসাদের পরিত্যক্ত প্রাসাদে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের স্কুলে বন্দুক হামলার ঘটনায় জড়িত ছিল এক কিশোরী, আর ওই স্কুলেরই শিক্ষার্থী ছিল সে। ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায় হামলাকারীকে। এক সংবাদ সম্মেলনে উইসকনসিন পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। সোমবার ম্যাডিসনের স্কুলটিতে হ্যান্ডগান হাতে প্রবেশ করে ওই কিশোরী। এলোপাতারি গুলি ছোড়ে, পরে এক শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু হয়, 6 জন আহত হয়। পরবর্তীতে সে নিজেও আত্মহত্যা করে বলে ধারণা করছে পুলিশ। হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার উদ্দেশ্য সম্পর্কেও জানা যায়নি। ম্যাডিসনের ওই মাস শুটিং এর শুরুতে 5 জনের মৃত্যুর খবর বলা হয়েছিল, পরে সংশোধিত তথ্য দেয় পুলিশ।